ওকে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে শুরু করি। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট হচ্ছে চ্যাপ্টার 11 শেষ করছিলাম। ঠিক আছে, এখন আমি হচ্ছে তোমাদের কিছু থিওরিটিক্যাল জিনিস আর কি আহ, বলে দিচ্ছি, এগুলা একটু তোমরা পড়ে নিবা আর কি। জাস্ট ফর শুধু থিওরি পড়লে হবে। তো এগুলো আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি কোন কোন জায়গা থেকে কি কি পড়তে হবে, এগুলা জাস্ট তোমরা একবার থিওরিটিক্যাল নলেজটুকু রাখবা যে জিনিসগুলা কি। আহ আমার স্ক্রিন যদি দেখা যায় তাহলে একটু বলবা যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি সব দেখা যাচ্ছে। ওকে। তো আমরা হচ্ছে চ্যাপ্টার 11 পর্যন্ত শেষ করছিলাম। তো এই বই থেকে আর তোমরা শুধু হচ্ছে এই যে চ্যাপ্টার 15 থেকে কিছু জিনিস, আমি সবটা অল্প কিছু থিওরিটিক্যাল জিনিস বলবো, এগুলো একটু ওইভাবে নোট করে রাখো, এগুলো তোমরা একটু পড়বা। থিওরির জন্য থিওরি পড়ার মতো পড়বা আর কি। যে যে ইন্টারাপ্ট সার্ভিস, ইন্টারাপ্ট বলতে কি বোঝায় তোমরা জানোই আর কি, ইন্টারাপ্ট, তাই তো? তো প্রোগ্রামের মধ্যে তোমরা হয়তো বিভিন্ন জায়গায় ইন্টারাপ্ট কল করছিলা। ইন্টারাপ্ট মানে হচ্ছে যে একটা চলমান প্রসেস, সে এখন আছে, দ্বিতীয় আর একজন এক্সিকিউশন চলে আসছে, বা একসাথে আরো কয়েকজন এক্সিকিউশনে চলে আসছে। এখন ওই প্রেজেন্টার কাজটাকে আসলে কিছুটা টাইম স্থগিত রেখে তাদেরকেও আসলে সুযোগ দেওয়া যায় কিনা। তো এটা হচ্ছে ইন্টারাপ্টের একেবারে বেসিক কথা। তো এটা কিভাবে করা যেতে পারে, কোন ইন্টারাপ্ট নাম্বার দিয়ে কি হয়, তো এগুলা একটু এই চ্যাপ্টারে আছে আর কি, ডিটেইলস। তোমরা একটু থিওরিটিক্যালি দেখবে স্যার ইন্টারাপ্ট এটা কি। কত নাম্বার চ্যাপ্টার? ইন্টারাপ্ট চ্যাপ্টার ইন্টারাপ্ট 15? এটা চ্যাপ্টার 15, হ্যাঁ চ্যাপ্টার 15। চ্যাপ্টারের নাম হচ্ছে বায়োস এন্ড ডস ইন্টারাপ্ট। তার আগের গুলো 14 পর্যন্ত কি শেষ? আমি তো বললাম 14 পর্যন্ত শেষ না, আমরা চ্যাপ্টার 11 পর্যন্ত পড়ছি পর পর। এখন এই চ্যাপ্টারের এইটা হচ্ছে তোমাদের শুধু থিওরিটিক্যাল কিছু জিনিস পড়ার জন্য বলে দিচ্ছি আর কি, এগুলো তোমরা পড়বা। তো তার মধ্যে হচ্ছে যে ধরো এই যে ইন্টারাপ্ট সার্ভিস কি, হ্যাঁ, হার্ডওয়্যার ইন্টারাপ্ট বলতে কি বোঝায়, তারপরে ধরো ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যাল কি, সফটওয়্যার ইন্টারাপ্ট কি, হ্যাঁ। তো তারপরে ইন্টারাপ্ট ভেক্টর বলতে কি বোঝায়, থিওরিটিক্যাল জিনিস। তারপরে ধরো যে তোমার ইন্টারাপ্টের টাইপ আছে কত রকম, হ্যাঁ। ধরো যে বায়োস ইন্টারাপ্ট হয় মানে ইনপুট আউটপুটের জন্য ইন্টারাপ্ট আছে, অপারেটিং সিস্টেমের জন্য আলাদা ইন্টারাপ্ট আছে, কিছু রিজার্ভড ইন্টারাপ্ট আছে, হ্যাঁ। কিছু রমের জন্য ইন্টারাপ্ট আছে, কিছু ইন্টারাপ্ট আছে যেগুলো ইউজড হয় না, অথবা এগুলো সিস্টেমের ইউজের জন্য। ঠিক আছে। সো এরকম ধরো যে এই যে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল বলতে কি বোঝায়, সেটা দেখতে কিরকম। আচ্ছা, এবার আসো যে তোমার যে ইন্টারাপ্ট রুটিন আছে, এই যে বায়োস ইন্টারাপ্ট কোনগুলা, মূলত তোমাদের এখান থেকে ভালো করে জানতে হবে যে ইন্টারাপ্ট টাইপ, যে যে জিরো, যে ইন্টারাপ্ট জিরো মানে আসলে কোন ধরনের ইন্টারাপ্ট, ডিভাইড ওভারফ্লো হলো। তো এগুলা একটু তোমরা পড়বা। ইন্টারাপ্ট 1 মানে কোনটা, তার মানে কি, ইন্টারাপ্ট 2 মানে কি, নন মাস্কেবল ইন্টারাপ্ট। ঠিক আছে। সো এই ইন্টারাপ্ট গুলোর থিওরি পড়বা এখানে। কোনো লজিক্যাল জিনিস দেখার দরকার নাই, কোনো ম্যাথমেটিক্স, কোনো প্রোগ্রাম, এগুলো দেখার দরকার নাই, শুধুমাত্র কোন ইন্টারাপ্ট বলতে কি বোঝানো হয়। ঠিক আছে। এখানে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে, প্রোগ্রাম গুলো দেখার দরকার নাই। তোমরা শুধু ইন্টারাপ্ট গুলো কোনটা কোন কাজ করে এটা জানবা। ইন্টারাপ্ট, এই যে 18H মানে কি, এটা বেসিকের জন্য। ঠিক আছে, বুট স্ট্র্যাপের জন্য কোনটা। তো এইগুলা একটু ওইভাবে জানবা, থিওরিটিক্যাল জিনিস। তারপরে ডসের কিছু ইন্টারাপ্ট আছে, যেমন তোমরা 21H এটা তো ব্যবহার করছোই, তো এটা বলতে কি বোঝায়, বা এই যে ইন্টারাপ্ট 20H লেখা যায়, সেটা কখন লিখতে হয়, বা এখানে আরো কিছু ইন্টারাপ্ট আছে আর কি। আচ্ছা। তো এই পর্যন্ত, এই যে তোমাদের ইন্টারাপ্ট এই পর্যন্ত পড়বা, এই যে 15.4-এর আগ পর্যন্ত, এই পর্যন্ত থিওরিটিক্যালি পড়বা আর কি, চ্যাপ্টার 15 থেকে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে বুঝতে পারছো।
তো এই যে 15.4 এর আগ পর্যন্ত যে ইন্টারাপ্টস গুলো আছে, ঠিক আছে, কিছু বায়োস ইন্টারাপ্ট আছে, কিছু ডস ইন্টারাপ্ট আছে। এই ইন্টারাপ্ট গুলোর টাইপ গুলো কি কি আছে, ঠিক আছে, ইন্টারাপ্ট টেবিল বলতে কি বোঝায়, ইন্টারাপ্ট ভেক্টর বলতে কি বোঝায়, এই যে থিওরিটিক্যালি এই জিনিসগুলো একটু পড়বা। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমাদের এই বই থেকে কি পড়বা। এরপরে আমি হচ্ছে অল্প কিছু জিনিস একটু তোমাদের জন্য এক জায়গায় করছি, এই যে 8086 থেকে আর একটু জানার জন্য। সেটা একটু দেখাই, এটাও তোমরা একটু পড়বা। যেমন দেখো, এটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে যে তোমাদের এইগুলাও এই 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 পিডিএফ এও যতটুকু আছে এগুলাও থিওরিটিক্যাল। তো এগুলোও তোমরা একটু পড়বা। যেমন আমরা 8086 এর পিন কনফিগারেশনটা দেখি নাই এখনো। তো সামনের চ্যাপ্টার গুলো পড়তে পারলে এগুলো আসলে সবই চলে আসতো। যাই হোক, এখন একেবারে কিছু বেসিক আর কি, ভাষা ভাষা হলেও আর কি জানতে হবে। যে সেই কারণে এটা একটু দেখাবো। ধরো এই 8086 এর পিন স্ট্রাকচারটা অনেকটা আসলে এরকম। তো এখানে আসলে এরকম দেখো, টোটাল 40টা আসলে পিন আছে। তো এই পিন গুলো দিয়ে কি হয়, কোনটা কোন পিনটা আসলে কোন কাজ করে, ঠিক আছে, এটাও থিওরিটিক্যালি জানতে হবে। তো ধরো যে প্রথম 1 নাম্বার যে পিন আছে এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে। এরপরে তুমি দেখতে পাচ্ছ এই পাশে এই যে এই যে দুই থেকে নিয়ে এই 16 পর্যন্ত এগুলো সবই হচ্ছে অ্যাড্রেস। দেখো, অ্যাড্রেস 14, 13, 12, 11, 10, 9, ঠিক আছে। এগুলো সব হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস পিন। এবং আর কয়টা বাকি 20 পর্যন্ত বাদ বাকি গুলো আবার এই পাশে আছে, ঠিক আছে। এই যে 39, 38, 37, 36, 35, ঠিক আছে, বাদ বাকি গুলো কিন্তু এইদিকে আছে। তো এই এই মিলে টোটাল 20টা আসলে অ্যাড্রেস পিন আছে, তাই না? আচ্ছা, তারপরে আরো যে পিন গুলো আছে, ধরো তোমার এই যে এনএমআই মানে হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট, ঠিক আছে। এটা বলতে কি, এগুলো সব নিচে লেখা আছে প্রত্যেকটা ছোট করে ডেসক্রিপশন। নন মাস্কেবল ইন্টারাপ্ট এটা হচ্ছে যে এই ইন্টারাপ্ট যদি আসে তাহলে সেটা এক্সিকিউট হবেই, এটা কারোর জন্য বসে থাকবে না, ঠিক আছে। এই পিনে যদি কখনো সিগন্যাল আসে, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমার এটা করা যাবে, এটা অবশ্যই হবে, এটা এক্সিকিউট হবেই, এটা কেউ ঠেকাতে পারবে না। নন মাস্কেবল ইন্টারাপ্ট এমন যাকে আসলে মাস্ক করা যাবে না। তার মানে হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ বলে একটা ফ্ল্যাগ আছে, ওই ফ্ল্যাগ দিয়ে এই নন মাস্কেবল ইন্টারাপ্টকে আসলে কন্ট্রোল করা যায় না। এখানে যদি কোনো সিগন্যাল আসে অবশ্যই এটা এক্সিকিউট হবে। যাই হোক, এগুলা নিচে লেখা আছে, একটু পড়ে নিবা। তারপরে ধরো যে পরের যেটা 18 নাম্বার পিন, এটা হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ। তার মানে এইটা হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগের মাধ্যমে কন্ট্রোল করা যায়, ঠিক আছে। এই যেটা এটার মাধ্যমে ইন্টারাপ্ট করা যায়, আর এবং এটা হচ্ছে কন্ট্রোলও করতে পারবে। এটা হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্ট, আর উপরেরটা কিন্তু নন মাস্কেবল ইন্টারাপ্ট, পার্থক্য আছে। তারপর একটা ক্লক ক্লক দেওয়ার জন্য একটা পিন আছে, সেটা হচ্ছে তোমার 19 নাম্বার পিন। আর আরেকটা গ্রাউন্ড আছে 20। দেখো এখানে গ্রাউন্ড হচ্ছে দুইটা, 1 নাম্বার এবং 20 নাম্বার। তাহলে তার মানে এই 20টা পিন কিন্তু বাম পাশে আছে, ঠিক আছে, আর বাকি 20টা পিন আসলে ডান পাশে আছে। আচ্ছা, এই কারণে এটাকে বলা হয় ডিআইপি, ডুয়াল ইনলাইন প্যাকেজ, ঠিক আছে। দুই পাশেই দেখো তোমার 20টা করে পিন আছে। এবং এটার আরো যদি ব্রডলি এখানে বলা আছে যে ডুয়াল ইনলাইন প্যাকেজ কেন বলা হয়, একবার দেখে নিবা। আচ্ছা, তারপরে হচ্ছে যে ভিসিসি, এটা তো বুঝতেই পারতেছো যে তোমার পাওয়ার দিতে হবে, পাওয়ার না দিলে তো আইসি কাজ করবে না। আচ্ছা, অ্যাড্রেস পিন গুলো তো বলছি। তারপরে তোমার এই যে এই 34 নাম্বার পিন আছে বাস হাই এনাবল, এগুলো সবই নিচে তোমার ইয়ে আছে, লেখা আছে। তারপরে ধরো যে তোমার বা 8086টা কোন মোডে কাজ করবে, এটার দুইটা মোড আছে, একটা হচ্ছে মিনিমাম মোড আর একটা হচ্ছে ম্যাক্সিমাম মোড। যে 33 নাম্বার পিন হচ্ছে এটা কন্ট্রোল করে, ঠিক আছে, মিনিমাম মোড ম্যাক্সিমাম মোড, ঠিক আছে। একই সাথে ধরো যে একজন আসলে কন্ট্রোলার থাকবে, বাদ বাকি গুলো সবাই তার আন্ডারে। ধরো মাইক্রোপ্রসেসর যদি অনেকগুলো থাকে, তাহলে আসলে কে তোমার স্লেভ হবে আর কে তোমার আসলে তার আন্ডারে কাজ করবে, ঠিক আছে। মানে হচ্ছে মাস্টার কি হবে আর স্লেভ কি হবে, একজনই মাস্টার থাকতে পারবে এট এ টাইম। তো এটা কন্ট্রোল করার জন্য 33 নাম্বার পিন আছে। তারপরে যে এটা হচ্ছে রিড, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আহ এই যে একটা লক পিন আছে। তারপরে এই যে এগুলো আবার দেখো, এটা মানে হোল্ড, 31 নাম্বার পিন যেটা, এটা হচ্ছে হোল্ড, ঠিক আছে, হোল্ড। আর এরপরটা হচ্ছে হোল্ড অ্যান্ড অ্যাকনলেজ আর কি, ঠিক আছে। তো এখন একটা হচ্ছে এই দুইটা পিনের মাধ্যমে তোমার মাইক্রোপ্রসেসর হচ্ছে বাইরের দুনিয়ার সাথে আসলে তোমার কমিউনিকেশন করে, ঠিক আছে। হোল্ড এবং হোল্ড এন্ড অ্যাকনলেজ। এটা হচ্ছে রাইট পিন 29 নাম্বার। তারপরে হচ্ছে মেমোরি এবং আইও, এটা কন্ট্রোল করার জন্য আইও অপারেশন এবং মেমোরি, হ্যাঁ, তোমার কোনটা দিয়ে কাজ হবে। তো ডেটা কোন জায়গা থেকে কোথায় যাবে, মেমোরির মাধ্যমে কাজ হবে নাকি আইও দিয়ে কাজ হবে, এটা কন্ট্রোল করার জন্য একটা পিন আছে।
এবং 27 নাম্বার পিন হচ্ছে ডেটা ট্রান্সমিট রিসিভ, এটার জন্য একটা পিন আছে। তারপরে ডেটা এনাবল 26 নাম্বার পিন, আর এটা হচ্ছে অ্যাড্রেস ল্যাস এনাবল। ওই যে আমাদের 20টা পিনের কথা বললাম, এই যে তোমার 2 থেকে এইদিকে আছে আরো। তো এগুলা কিভাবে কাজ করবে, এটা এটা কন্ট্রোল করে, এটা অ্যাড্রেস লেস এনাবল। আর এটা হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজ। এই যে যেরকম ইন্টারাপ্ট দিতে পারে, ইন্টারাপ্ট যে পাঠাইছে তাকে বলে দেওয়া হয় যে তোমার ইন্টারাপ্ট পাওয়া গেছে, ঠিক আছে, এই পিনের মাধ্যমে। তারপরে টেস্ট একটা পিন আছে, রেডি একটা পিন আছে, রিসেট একটা পিন আছে, ঠিক আছে। এগুলো তো তোমরা জানো, যারা হচ্ছে প্রসেসের স্টেট জানো, তার রেডি স্টেটের যে কাজ, তো সেই কাজটা এই পিনের মাধ্যমে হয়, তাই তো। রেডি স্টেট যে রেডি, যে এরপরে রেডি মানে হচ্ছে যে এরপরে সে এক্সিকিউশনে যাবে। তারপরে ধরো রিসেট মানে হচ্ছে রিস্টার্ট, তার মানে সবকিছু আবার শুরু থেকে শুরু হবে। তো এইটা হচ্ছে তোমার পিন ডায়াগ্রাম, এবং এর প্রত্যেকটার হচ্ছে তোমার ডেসক্রিপশন গুলো নিচে বলা আছে। তো এইগুলা একবার একটু দেখবা। আচ্ছা, এইটা পড়বা। তারপরে ধরো আমরা 8086 পড়ছি, আমরা হচ্ছে ধরো আমাদের 8085 বা 80286 386 এগুলো আমরা দেখি নাই। দেখি নাই কিন্তু সমস্যা নাই, তুমি যদি এই 8086 বোঝো তাহলে বাদ বাকি গুলো তুমি এমনিই বুঝতে পারবা এখন। কারণ এবং 8086 হচ্ছে তোমার X86 ফ্যামিলির ফার্স্ট সদস্য, ঠিক আছে। 8085 কিন্তু তোমার X86 ফ্যামিলির পার্ট না। X86 ফ্যামিলির পার্ট শুরুই হয়েছে 8086, তার মানে এটা হচ্ছে মাদার প্রসেসর। তোমার এখান থেকে ওই যে ইন্টেলের যে প্রসেসরের যে তোমার কি বলবো ভ্যারিয়েন্ট, এটার শুরু হচ্ছে 8086, ঠিক আছে। এটা হচ্ছে X86 এর পার্ট, শুরু হলো এখান থেকে। তো এখান থেকে এখন হয়তো কোরাই 9 পর্যন্ত চলে আসছে। তো ধরো 8086 এর পরে 80286 80386 এগুলো আসছে, এদের মধ্যে কিছু কম্পারিজন এখানে আসলে দেখানো আছে। যে ধরো যে 1976 সালে 8085 আসছিল। আচ্ছা, তারপরে 8086 1978, এটা 1982, এটা 1985। এবং এদের মধ্যে ওয়ার্ড সাইজ দেখাচ্ছে যে এটা 8086 তো জানো 16 বিটের, আর 80286 16 বিটের, 386 আবার 32 বিটের, ঠিক আছে। সো এইগুলার ভেরিয়েন্ট হিসেবে পরবর্তীতে পেন্টিয়াম আসছে, তারপরে আস্তে আস্তে একসময় ডুয়াল কোর আসছে, তারপরে আস্তে আস্তে কোর টু ডুও আসছে, তারপরে কোর i3, এভাবে করে কিন্তু ভেরিয়েশন গুলো আসছে। তারপরে অ্যাড্রেস বাস গুলো কেমন আছে, ঠিক আছে, ডেটা বাস গুলো কেমন আছে, রেজিস্টার গুলো কারা ছিল, তো এগুলো একবার দেখবা। বা ক্লক স্পিড গুলো কেমন, ইনস্ট্রাকশন সেট কতগুলা, ধরো ইনস্ট্রাকশন কিন্তু অনেক আমাদের, আমরা কিন্তু অনেক ইনস্ট্রাকশন দেখছি। তো টোটাল হচ্ছে 117টা ইনস্ট্রাকশন আছে আর কি তোমার 8086 এ। এবং 286 এ হচ্ছে আরো বাড়ানো হয়েছে, তারপরে 386 এ আরো বাড়ানো হয়েছে। এবং বিষয় হচ্ছে কি, যে এই X86 ফ্যামিলির সবাই হচ্ছে ব্যাকওয়ার্ড কম্পিটিবল। মানে হচ্ছে যে তোমার 8086 এ যা আছে 80286 এ তার সবকিছুই আছে, প্লাস এডিশনাল আরো কিছু তোমার কি বলে ফাংশনালিটিস বাড়ানো হয়েছে। 80386 এ আবার 80286 এ যা কিছু আছে সেগুলো তো আছেই, তার সাথে আরো কিছু ফাংশনালিটিস বাড়ানো হয়েছে। এভাবে করেই কিন্তু সামনের ভার্সন গুলো সবগুলো কিন্তু ব্যাকওয়ার্ড কম্পিটেবল, ঠিক আছে। তারপরে ধরো অপারেটিং মোড গুলা কেমন আছে, মেমোরি প্রোটেকশন কেমন, তারপরে ভার্চুয়াল মেমোরি আছে কিনা, মাল্টিটাস্কিং করতে পারে কিনা। হ্যাঁ, ট্রানজিস্টর 8086 এ প্রায় 29,000 ট্রানজিস্টর আছে, বাদ বাকি গুলাতে কেমন আছে এগুলো একটু দেখবা। আচ্ছা, এরপরে ধরো যদি আমরা রেজিস্টার দিয়ে কম্পারিজনে আসি, যে রেজিস্টার গুলো কারা, যে জেনারেল পারপাস রেজিস্টার 8086 তো এরা, তাই না। তারপরে ধরো 286 এ কিরকম, বা এই যে 80386 এ কিরকম, তারপর অ্যাকিউমুলেটর কে, ঠিক আছে, এবং সেটা কত বিটের, ইন্ডেক্স রেজিস্টার গুলো কারা, তারপরে ধরো যে পয়েন্টার রেজিস্টার গুলো কারা, সেগমেন্ট রেজিস্টার গুলো কারা, ফ্ল্যাগ রেজিস্টার গুলোর কি অবস্থা, ঠিক আছে। 8085 এ ছিল 8টা। 8085 হচ্ছে এটা 8 বিটের মাইক্রোপ্রসেসর, কিন্তু ধরো এরপর থেকে কিন্তু 16 বিট অথবা তার থেকে আরো বড়। তারপরে যদি ইনস্ট্রাকশন সেটের কথা বলো, যে তোমার ফ্লো কন্ট্রোল ইনস্ট্রাকশন কোনগুলো আছে, কন্ডিশনাল জাম্প কোনগুলো আছে, তারপরে আনকন্ডিশনাল জাম্পের গুলো কিরকম আছে, লুপের কি কি ইনস্ট্রাকশন আছে, হ্যাঁ, তারপরে লজিকের কি কি ধরো ইনস্ট্রাকশনস গুলো আছে, শিফটিং এর যেগুলো ইনস্ট্রাকশনস আছে, হ্যাঁ, তারপরে ধরো রোটেশনের যে ইনস্ট্রাকশনস গুলো আছে, তারপরে ধরো যে তোমার স্ট্যাকের কি কি ইনস্ট্রাকশনস আছে, কি কি অপারেশন করা যায়, প্রসিডিওরের কি কি ইনস্ট্রাকশনস আছে, মাল্টিপ্লিকেশন ডিভিশন কিভাবে করা যায়, অ্যাড্রেসিং মোড কোনগুলো আছে, ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে কিভাবে সাপোর্ট দেয়, বা টু ডাইমেনশনাল অ্যারে গুলাকে কিভাবে সাপোর্ট করে। তারপরে ধরো যে ট্রান্সলেট ইনস্ট্রাকশনস আছে কিনা, থাকলে কেমন, তারপরে স্ট্রিং এর অপারেশন গুলো কিভাবে হয়, ইন্টারাপ্টের ইনস্ট্রাকশনস গুলো কিরকম। এরকম বেশ কিছু আসলে কম্পারিজন এখানে দেখানো আছে, দেখলে তুমি অনেকটা ওভারভিউ পাবা যে 80386 কিভাবে কাজ করে, বা 486 কিভাবে কাজ কাজ করে। তারপরে ধরো যে পিন ডায়াগ্রাম হার্ডওয়্যার নিয়ে যদি কথা বলো,
তাহলে হচ্ছে এই যে ধরো যে এটা দেখলে বুঝতে পারবো আস্তে আস্তে যে আস্তে আস্তে কিন্তু উন্নতি হয়েছে। ডেটা বাস কার কতটুকু আছে, হ্যাঁ, তারপরে ধরো যে অ্যাভারেজ বাস কেমন, মেমোরি কতটুকু আছে, ঠিক আছে। তো দেখা গেছে যে মেমোরি কিন্তু আসলে 8086 এ যা ছিল 80286 এ কিন্তু ভালোই বাড়ানো হয়েছে, 16 মেগাবাইট। এর থেকে এবার দেখা গেছে 386 এ কিন্তু 4 GB, অনেক বেশি। ঠিক আছে, সো এভাবে করেই কিন্তু তোমার আসছে। তারপরে ধরো যে অপারেটিং ভোল্টেজ সবার সেম, মোড গুলা কেমন, এটা এই যে আজকে বললাম যে মিনিমাম বা ম্যাক্সিমাম মোডে আসলে কাজ করে 8086, বাদ বাকিগুলা কোন মোডে কাজ করে। সো প্রত্যেকটার আসলে কিন্তু সেম জিনিস থাকবে আর কি। আর স্পেশাল ফিচার যদি বলো যে 8085, এটা হচ্ছে 8 বিট, ইউজড ইন টিচিং এমবেডেড সিস্টেম। আচ্ছা, 8086 এটা হচ্ছে 16 বিট ফার্স্ট এই x86 প্রসেসর আর কি। ঠিক আছে, এর আগে কিন্তু x86 এর কোনো প্রসেসর ছিল না, এটা প্রথম মাদার প্রসেসর বলা হয়। তারপর 80286, ঠিক আছে, এর মধ্যে কি আছে, ইন্ট্রোডিউস প্রোটেক্টেড মোড, মাল্টিটাস্কিং এর সাপোর্ট আছে, যেটা 8086 এ নাই। 80386 এ দেখা যাচ্ছে ওই যে যেটা বললাম যে হিউজ একটা মেমোরি কিন্তু, 4 GB মেমোরি, ইন্ট্রোডিউস পেজিং। তোমরা জানো মনে হয় পেজিং। পেজিং কিন্তু একটা ভার্চুয়াল মেমোরি ম্যানেজমেন্ট স্কিম, তাই না? ভার্চুয়াল মেমোরি কিন্তু পেজিং, ভার্চুয়াল মেমোরি ম্যানেজমেন্টের একটা প্রসেস পেজিং। সো এইগুলা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে 8036 থেকে। মাল্টিটাস্কিং, ঠিক আছে, মাল্টিটাস্ক অবশ্য আগে থেকে ছিল, যে পেজিং। তারপর ধরো যে ভার্চুয়াল, এই যে ভার্চুয়াল মেমোরি, ভার্চুয়াল মেমোরি যখন আসছে ওর একটা আলাদা কনসেপ্ট হচ্ছে পেজিং, সেগমেন্টেশন, আরো বিভিন্ন রকম প্রসেস আছে। তো পেজিংটা ইন্ট্রোডিউস করা হয়েছে আসলে এই 386 থেকে। এরপরে যদি আরো সামনের দিকে আরো প্রসেসর গুলো দেখতে থাকো তুমি, সবই বুঝতে পারবা। কিন্তু তুমি যদি 8086 না বোঝো তাহলে বাদ বাকি গুলো বোঝা ডিফিকাল্ট। ঠিক আছে, এই কারণে কিন্তু আমাদের সিলেবাসে সবসময় 8086 আসলে থাকে, যেটা মাদার প্রসেসর। সো এই পিডিএফ সহ আর ওই যেটা বললাম এইগুলাই তোমরা একটু দেখবা আর কি। তো এইগুলো তোমাদের আমি দিয়ে দেবো। তো ধরো মাইক্রো প্রসেসর থেকে আসলে এতটুকু দেখলে মোটামুটি আমাদের শেষ। এরপর আমরা মাইক্রো কন্ট্রোলার শুরু করবো আর কি আজকে। তো তোমরা মনে হয় বুঝতে পারছো। স্যার এই পিডিএফটা কোথায় পাবো? আমি দিয়ে দিব, কোথাও পাবা না, এটা আমি রেডি করছি আর কি। আচ্ছা। হ্যাঁ। তো প্রথমে যেটা বললাম ওটা তো বই থেকে কিছু জিনিস পড়তে বলছি, ওটা তো বইতেই পেয়ে যাবে, আর পিডিএফটা আমি তোমাদের দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, আর আজকে হচ্ছে যে আমাদের এই যে বইটা, এই বইটা হচ্ছে যে ধরো আমি যদি, এই বইটা হচ্ছে আমরা 8051, এই বইটা, বইটা হচ্ছে তোমরা যদি দেখো এটা হচ্ছে বই, ঠিক আছে, দেখতে পাচ্ছ? ক্লিয়ার দেখা যাচ্ছে বইটা? জি স্যার। হ্যাঁ, এই বইটা হচ্ছে আমরা ফলো করবো। তো তোমরা এই বইটা কিনে ফেলতে পারো, ঠিক আছে। অথবা কেউ সফট কপি ব্যবহার করো, সফট কপি থেকে আসলে সফট কপি দিয়ে পড়াশোনা হয় না, সত্যি কথা যেটা। এই কারণে সম্ভব হলে আসলে বইটা যদি কিনে ফেলো, লাইব্রেরি থেকে ম্যানেজ করো, যেভাবে পারো আর কি, ভালো হয়। সো 8051 মাইক্রো কন্ট্রোলার, এবং আমরা এটা কেন পড়বো? এটাই পড়বো কারণ হচ্ছে যে এইটাও সেই মাদার কন্ট্রোলার, মাদার মাইক্রো কন্ট্রোলার একদম শুরুর, এবং এইটাও ইন্টেলের প্রোডাক্ট। বুঝতে পারছো? এই কারণে সিমিলারিটিস থাকবে, কারণ যেহেতু বোথ দুইটাই ইন্টেল প্রডিউস করেছে, ঠিক আছে। আমরা যেহেতু 8086 পড়ছি হচ্ছে এটা যেটা ইন্টেলের প্রোডাক্ট। তো আমরা যদি এখন অন্য একটা কোম্পানির প্রোডাক্ট করতেই পারি, কিন্তু ওই সমসাময়িক সময় 4টা কোম্পানি ছিল, তার ভিতরে ইন্টেলের প্রোডাক্ট ছিল এটা। তো আমরা আসলে এইটা পড়বো, এটা হচ্ছে মাদার। এর পরবর্তীতে এরও বিভিন্ন রকম ভেরিয়েন্টস সামনে আসলে আসছে। ঠিক আছে, তো বই হচ্ছে এটা, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, 8085 মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমস। এবং রাইটার হচ্ছে এই যে দেখতে পাচ্ছ। ওকে, যাই হোক, তো এইখানে, আচ্ছা, এখানে হচ্ছে চ্যাপ্টার 0 বলে একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারে যা আছে এগুলো আসলে তোমরা জানো, এগুলো এগুলো কিছু বলবো না আর কি। আমরা যেরকম 8086 একটা চ্যাপ্টার বাদ দিয়েছি, ওই সেম জিনিস এখানে আছে, ঠিক আছে। ওই যে নাম্বার সিস্টেম, নাম্বার কনভার্সন, এই জিনিসগুলো এখানে আছে, বা এই যে সাইন নাম্বার, আনসাইন নাম্বার, লজিক গেট, এই জিনিসগুলো আছে, এগুলো তোমরা জানো, এগুলো আসলে দেখানোর কিছু নাই। সো আমরা আমাদের মূল জায়গাতে আসলে চলে আসি, যেটা আছে সেটা আর কি। তো আমাদের এখানে ধরো চ্যাপ্টার 1, 8051 মাইক্রো কন্ট্রোলার। তো এই চ্যাপ্টারটায় আসলে তোমার খুব একটা কিছু নাই, একেবারে ভেরি
ইনিশিয়াল তোমার যে বিগিনিং হয় সেই জিনিসগুলো আসলে বলা আছে। ধরো যে দ্য 8051 মাইক্রো কন্ট্রোলার। আচ্ছা, বিষয় হচ্ছে যে মাইক্রো কন্ট্রোলার ভার্সেস জেনারেল পারপাস মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারের মধ্যে একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা আসলে আমাদের জানতে হবে যে কি পার্থক্য আছে। দেখো, মাইক্রো প্রসেসরে যে চিপটা থাকে ওই চিপের সাথে প্যারালালি অনেক কিছু জিনিস যুক্ত থাকে। যেমন এই যে এখানে যে বাম পাশে যে ছবিটা দেখা যাচ্ছে, ঠিক আছে, লেফট সাইডে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসরে দেখো যে তোমার এই একদম লেফটে যেটা, এটা হচ্ছে আমার চিপ। এটাই হচ্ছে মাইক্রো প্রসেসর, এবং এর সাথে দেখো অ্যাসোসিয়েট মানে আরো বেশ কিছু জিনিস কিন্তু সংযুক্ত থাকে। র্যাম, রম, আইও পোর্ট থাকে, টাইমার, সিরিয়াল কমিউনিকেশন পোর্ট, ডেটা বাস, অ্যাড্রেস বাস, এই সব কিছু মিলিয়ে একসাথে কিন্তু কম্বাইন্ডলি কাজ করে। কিন্তু এই প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা। এই প্রত্যেক এইগুলোর সাথে কিন্তু তোমার এই আইসি, যেটা মাইক্রোপ্রসেসর যে আইসি, এর কিন্তু কোনো লিঙ্কেজ নাই। ঠিক আছে, মাইক্রোপ্রসেসরের কোনো লিঙ্কেজ নাই। তার মানে হচ্ছে মাইক্রোপ্রসেসরের একটা বেসিক বৈশিষ্ট্য হচ্ছে যে মাইক্রোপ্রসেসর চিপের ভিতরে কোনো কিছু থাকে না, সবাই বাইরে থাকে। র্যাম, রম, আইও পোর্ট, টাইমার, সিরিয়াল কমিউনিকেশন পোর্ট, এগুলো কিন্তু সবই বাইরে থাকে। ঠিক আছে। আহ যেমন ধরো আমরা আমাদের পিসির জন্য আলাদা করে র্যাম এই জন্যই কিন্তু কিনতে পারি, রম এই জন্যই কিন্তু কিনতে পারি, বা আলাদা করে লাগাতে পারি। এই জিনিসগুলো এই জন্য আলাদাভাবে লাগানো যায়। কারণ কি, এগুলো কিন্তু ওই ওর আইসির মধ্যে থাকে না, এগুলো কিন্তু আলাদা আলাদা সবকিছু। ঠিক আছে, কিন্তু সবাই একসাথে কম্বাইন্ডলি কাজ করবে, সেটা আলাদা বিষয়। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে তোমার মাইক্রো কন্ট্রোলারে এরকম না, মাইক্রো কন্ট্রোলারে ফিক্সড। ওইখানে তুমি কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। ওইখানে তোমার ওই আইসির মধ্যে সব থাকবে, আইসির মধ্যে সব কম্প্যাক্ট একসাথে থাকবে, র্যাম, রম, আইও পোর্ট, ঠিক আছে, টাইমার, সিরিয়াল কমিউনিকেশন পোর্ট, সব কিছু একসাথে থাকবে। তুমি ওইখানে মডিফিকেশন করতে পারবে না, ওটা ফিক্সড হয়ে যাবে, 100% ফিক্সড। তো এইটাকে বলা হয় হচ্ছে তোমার মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে। স্যার একটা কোয়েশ্চন স্যার। হ্যাঁ, বলো। স্যার মোবাইলের যে প্রসেসর গুলো এগুলো তো সবকিছু একসাথে থাকে, বা অ্যাপলের M1 M2 M4 এগুলো আচ্ছা, তো তোমাদের একসাথে আমি থাকে, বলি, এগুলো কি? তোমাদের হচ্ছে না, একসাথে একসাথে থাকে এটা না আসলে। এটা হচ্ছে তোমার কি বলে, এই যে অ্যাডভান্স যে মোবাইল গুলো, ঠিক আছে, এই যে ধরো যে যেটা বললা অ্যাপেল বললা, বা ধরো অত অত দূর না গেলেও তুমি যদি যদি শুধু অ্যান্ড্রয়েডের কথাই চিন্তা করো, এগুলাতে যে তোমার ইয়েগুলো আছে, এগুলা কিন্তু সবই মাইক্রো প্রসেসর, নট মাইক্রো কন্ট্রোলার, তাই না? এগুলাতে সব মাইক্রো প্রসেসর আছে, এবং এগুলা কিন্তু তোমার সব একসাথে আছে এরকম না, ওই সব আলাদা আলাদাই থাকে। ঠিক আছে। আর হচ্ছে যে ধরো যে বাটন ফোন যেগুলো আছে, বাটন ফোন বা আদার্স, মানে তোমার অনেক পুরোনো জামানার যে ফোনগুলো, এগুলা কিন্তু এগুলাতে কিন্তু সব আবার তোমার একসাথে থাকে। ঠিক আছে, ওগুলো কিন্তু মাইক্রো কন্ট্রোলার। ওইটাতে কিন্তু আবার তোমার ইয়ে নেই, কি বলে, ওই মাইক্রো প্রসেসর নাই। সো এরপরে হচ্ছে যে ধরো যে এটা হচ্ছে একেবারে মানে প্রথম কথা আর কি। তুমি যে যদি বলো মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলারে যদি পার্থক্য করতে চাও, তাহলে প্রথম কথা হচ্ছে এইটা, যে আসলে এর যে পার্ট গুলো, ছোট ছোট যে পার্ট গুলো, এগুলো যদি সব এরকম আলাদা আলাদা থাকে, চিপের সাথে না থাকে, তাহলে সেটা মাইক্রো প্রসেসর। আচ্ছা, আর যদি একসাথে সব কম্বাইন এক জায়গায় থাকে, তাহলে সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। তার মানে র্যাম রমের যদি তোমার রিকোয়ারমেন্টস থাকে, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করতে পারবো না, তখন আমাদের মাইক্রো প্রসেসর ব্যবহার করতে হবে। আর যদি র্যাম রমের রিকোয়ারমেন্ট না থাকে, ঠিক আছে, র্যাম রমের যদি রিকোয়ারমেন্ট না থাকে, তাহলে কিন্তু মাইক্রো কন্ট্রোলার করতে পারবো। এবং মাইক্রো কন্ট্রোলার জেনারেলি যেটা করে, মাইক্রো কন্ট্রোলার জেনারেলি একটা ধরো একটা সিঙ্গেল টাস্কের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, অনেকগুলো কাজ করতে পারে না মাইক্রো কন্ট্রোলার একসাথে। যেমন আমাদের রিমোট কন্ট্রোল কি আসলে রিমোট কন্ট্রোল দিয়ে কি তুমি অনেকগুলো কাজ করতে পারবা? টিভির রিমোট কন্ট্রোল দিয়ে তুমি শুধু টিভির যে তুমি অন অফ করতে পারবা, বা টিভির কিছু স্পেসিফিক কাজ করতে পারবা, ওটা কিন্তু অনেকগুলো কাজ করতে পারবা না। কিন্তু আমাদের পিসির কথা চিন্তা করো, পিসি দিয়ে তুমি এট দা সেম টাইম কত কিছু করো, তাই না? ওইটা দিয়ে প্রিন্টারে প্রিন্ট দিতে পারো, বা আদার্স, ওর মধ্যে ওয়ার্ড চালাইতে পারো, পাওয়ার পয়েন্ট চালাইতে পারো, ওর মধ্যে তুমি আরো হাজার হাজার সফটওয়্যার ব্যবহার করতে পারবা, তাই না? তার মানে মাইক্রো কন্ট্রোলারের অ্যাপ্লিকেশনই হচ্ছে আসলে অনেক বড় বড় জায়গায় কিন্তু মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয় না। মাইক্রো কন্ট্রোলার হচ্ছে, হ্যাঁ, তবে এমন আছে যে দেখা গেছে যে অনেক ছোট ছোট পার্ট গুলাতে, যেমন আমাদের ধরো যে মাউস, আমরা আমাদের পিসির সাথে যে মাউস ব্যবহার করি, এখানে কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার আছে। ঠিক আছে, শুধু এই পার্টটার জন্য। তো আবার ধরো যে আমরা এই যে আমাদের পিসির সাথে যে পেরিফেরাল গুলো ব্যবহার করি, যে কিবোর্ড, কিন্তু কিবোর্ডের সাথে কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার আছে। ঠিক আছে, আমাদের যতগুলো পেরিফেরাল আছে সবগুলোর সাথে কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার আসলে আছে। তার মানে মাইক্রো কন্ট্রোলার এমন একটা পার্টে থাকবে
দেখা যাবে যে ও একটা স্পেসিফিক টাস্ক করতে পারে। ঠিক আছে, ওকে দিয়ে কিন্তু একসাথে অনেক কিছু হবে না। কারণ কি, ওখানে কিন্তু তুমি চাইলে অনেক কিছু করতে পারবে না, ওটা কম্প্যাক্ট আইসি, ওর মধ্যে মানে একটা সবকিছু ফিক্সড আছে ওখানে। অনেক কিছু পরিবর্তন করার সুযোগ আসলে নাই। আচ্ছা, এইখানে হয়তো বিভিন্ন রকম তোমার অ্যাপ্লিকেশন বলা আছে যে সব জায়গায় এগুলো আসলে ব্যবহার করা যাবে। তো এগুলা হচ্ছে তোমরা একটু দেখবা, এগুলো থিওরিটিক্যাল জিনিস সবই। এখন এখানে আমি ধরো একটা জায়গা আছে যে কিভাবে আমি চুজ করব যে আমি কোন মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করব। ঠিক আছে, তোমাদের যেটা আমি বলতেছিলাম যে 4 ধরনের আসলে মাইক্রো কন্ট্রোলার ছিল। ঠিক আছে, যে 4 বেসিক মেজর 8 বিট মাইক্রো কন্ট্রোলার। একটা ছিল FreeScale 6811, একটা ছিল ইন্টেলের 8051, যেটা আমরা পড়বো ইন্টেলের প্রোডাক্ট। আরেকটা ছিল এটা, আরেকটা ছিল এটা। তো এই যে 4টা ছিল এর ভিতর থেকে আমরা ইন্টেলের 8051 এটাই আসলে পড়বো। আচ্ছা, এবার হচ্ছে আহ এটা তো পড়বো ভালো কথা, এবং মাইক্রো কন্ট্রোলার অনেক থাকবে, কিন্তু কোনটা ব্যবহার করব এটা আমি ডিসিশন নেব 3টা জিনিস বিবেচনা করে। এটা একটু মাথায় রাখবা যে 3টা জিনিস আমাকে মাথায় রেখে তারপরে ডিসিশন নিতে হবে যে কোন মাইক্রো কন্ট্রোলার আমি ব্যবহার করব। তো প্রথমত এক নাম্বার হচ্ছে, খেয়াল করো, 1 নাম্বার হচ্ছে যে 1 নাম্বার পয়েন্ট যে মিটিং দ্য কম্পিউটিং নিডস অফ দ্য টাস্ক এট হ্যান্ড এফিসিয়েন্টলি অ্যান্ড কস্ট এফেক্টিভলি। আমি যে কাজটা করতে চাই কোন মাইক্রো কন্ট্রোলার দিয়ে এটা হবে, প্রথমে আমাকে এটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে প্রথম। 2 নাম্বার হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলস সাচ এস কম্পাইলার্স, অ্যাসেম্বলার্স এন্ড ডিবাগার্স। তার মানে আমি যখন তুমি যে যাকেই নিয়ে আসো না কেন, কোড লেখা ছাড়া কিন্তু কোনো কাজ করা যাবে না। তুমি যে কাজই করতে চাবা, ঠিক আছে, যেটাই করতে যাবা, তোমাকে আসলে কোড লিখতে হবে। তো কোড লেখা ছাড়া কেউই কাজ করবে না। আসলে তোমার হার্ডওয়্যার কে কাজ করাইতে গেলে তো প্রোগ্রাম লিখতে হবে। তো সেই প্রোগ্রাম কিভাবে লিখবা তার জন্য তো তোমরা যে বিভিন্ন জিনিস শিখলা, অ্যাসেম্বলি শিখলা, এইখানেও অ্যাসেম্বলি শিখতে হবে। ঠিক আছে, কারণ এখানে আসলে অ্যাসেম্বলার থাকে, অ্যাসেম্বলার এই কাজগুলো করবে। এই যে কম্পাইলার, অ্যাসেম্বলার এবং ডিবাগার থাকবে। তো কোড লিখতে হবে, আমি যেন কোড লিখতে পারি, এবং তার জন্য যখন টুল থাকে, আমার যদি টুল না থাকে, দেখো এমন থাকতে পারে, এমন ডিভাইস অনেক আগে ডেভেলপ করা হয়েছিল, কিন্তু পরে হচ্ছে দেখা গেল ওইটা 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 ডেভেলপ করার জন্য এসেনশিয়াল টুল বাজারে নাই। তাই এখন যদি ওইটা সিলেক্ট করো তাহলে ওটা দিয়ে কাজ করতে পারবে না। তাহলে এই কারণে মাইক্রো কন্ট্রোলার সিলেক্ট করার আগে তোমাকে আগে জানতে হবে যে আমি যে কাজ করার জন্য করতে চাচ্ছি ওইটার জন্য প্রথম কথা কাকে কন্ট্রোল করলে ওই কাজ হবে, কাকে নিলে ওই কাজটা হবে, প্রথমে সেটাকে সিলেক্ট করতে। তারপরে সেকেন্ড হচ্ছে যে আমি সফটওয়্যার ডেভেলপ করতে পারবো কিনা, তার জন্য পর্যাপ্ত পরিমাণ টুল আমি পাবো কিনা, এই জিনিসটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, সেকেন্ড। এবং থার্ড হচ্ছে যে ওয়াইড অ্যাভেইলেবিলিটি অ্যান্ড রিলায়েবল সোর্সেস অফ দ্য মাইক্রো কন্ট্রোলার। অ্যাভেইলেবল যদি না হয়, ধরো উপরের দুইটা ম্যাচ করলো, কিন্তু ওইটাকে তুমি যদি বাজারে না পাও, কিনতে না পারো, ঠিক আছে, এখন কেউ বানায় না, এমন কোনো কোম্পানি নাই যে এখন ওইটা প্রডিউস করে, যদি এমন হয় তাহলে তো আমি কাজ করতে পারবো না। তাহলে এই 3টা জিনিসকে মাথায় রেখে আমাকে চুজ করতে হবে যে কোন মাইক্রো কন্ট্রোলার আমি ব্যবহার করব বা চুজ করব। তো এটা হচ্ছে আমাদের কাজ আর কি, যে আমরা যদি চুজ করি আমরা 3টা জিনিস মাথায় রাখবো। এখন এটা আরো ডিটেইলস এখানে বলা আছে যে 1 নাম্বার যেটা ছিল যে আমি যে কাজটা করতে চাই সেটা করার জন্য আমার যে রিকোয়ারমেন্ট সেগুলো কিভাবে ফুলফিল হবে, এবং সেটা দেখার জন্য তোমার বেশ কিছু জিনিস দেখতে হবে। তোমার 8 বিটে নিলে কাজ হবে নাকি 16 বিট লাগবে নাকি 32 বিট লাগবে, এগুলো তুমি প্রথমে ডিসাইড করবা। তারপরে স্পিড তোমার কেমন লাগবে, প্যাকেজিং কেমন চাচ্ছ তুমি। ঠিক আছে, প্যাকেজিং কেমন চাচ্ছ বলতে যে তোমার ওই যে 40 পিনের ডিআইপি, এই যে ডিআইপি একটু আগে দেখে আনলাম তোমাদের, তো দুই পাশে থাকবে, ওইরকম চাচ্ছ নাকি আরো এক ধরনের ওরিয়েন্টেশন আছে ধর QAFP। ঠিক আছে, এরকম হতে পারে, আরো বিভিন্ন রকম থাকে। তো তোমার আসলে রিকোয়ারমেন্ট কোনটা। তারপরে ধরো পাওয়ার কনজাম্পশন কেমন হলে তোমার জন্য ভালো হয়, র্যাম রোম কেমন হলে ভালো হয়, ঠিক আছে, আইও পিন গুলা কেমন হলে ভালো হয়, তারপরে কস্ট কেমন হলে ভালো হয়, এই জিনিসগুলো সব তোমাকে চিন্তা করতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। প্রথমে তোমাকে এটা চিন্তা করতে হবে যে এই জিনিসগুলো সব আসলে যা আমি যেভাবে চাচ্ছি আমার কাজ করার জন্য, আমার যে কাজটা এখন হাতে আছে ওইটা করার জন্য কোন মাইক্রোপ্রসেসর এটা করতে পারবে। তো এটা প্রথমে তোমাকে সিলেক্ট করতে হবে এই জিনিসগুলো বিবেচনা করে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ওই যে পর্যাপ্ত পরিমাণ টুল পাবা কিনা, সফটওয়্যার টুল। ঠিক আছে, তো এটা তোমাকে চিন্তা করতে হবে, কারণ এই ম্যানুফ্যাকচারার যারা এই চিপ তৈরি করে তারা যদি এই টুল টুল বানায় না রাখে, বা ধরো এরকম যদি পর্যাপ্ত পরিমাণ সোর্স না থাকে, তাহলে কিন্তু তুমি কাজ করতে পারবে না। ঠিক আছে, তো প্রোগ্রাম তো তোমাকে লিখতে পারতে হবে সব। ধরো 1 নাম্বার পয়েন্ট সবকিছু বেটে বলে মিলে গেল, সবকিছু ধরো তোমার যেভাবে চাচ্ছিলা সেভাবে সবকিছু পেয়ে গেলা, কিন্তু দেখা গেল কি তোমার সফটওয়্যার ডেভেলপ করার টুল পাচ্ছ না। ঠিক আছে, তাহলে তো তুমি কোডই লিখতে পারবে না, কোড না লিখতে পারলে তাহলে তো তুমি কোনো কাজই করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হচ্ছে সেকেন্ড
বিষয়, যেটা তোমাকে দেখতে হবে। আচ্ছা, তারপরে এরপরে থার্ড যেটা, সেটা হচ্ছে যে বাজারে অ্যাভেলেবিলিটি থাকতে হবে, ঠিক আছে? এটা যদি না থাকে তাহলে কিন্তু আসলে তোমার যত যাই করো কোনো লাভ নাই। তো এই জিনিসগুলা, তিনটা জিনিস মাথায় রেখে তোমাকে চুজ করতে হবে যে কোন, তাহলে এই তিনটা জিনিস হচ্ছে তোমার প্রায়োরিটি, যে এগুলার বেসিস তোমাকে চুজ করতে হবে যে কোন মাইক্রো কন্ট্রোলার তুমি চুজ করবা। তো এটা গেল। এর পরবর্তীতে যা আছে এগুলো আছে থিওরিটিক্যাল বিষয়, তোমরা এগুলো একটু দেখবা যে এইটার হিস্ট্রি অফ 8085, কিভাবে 8085 আসছে, ঠিক আছে? তো 80 এবং কম্পারিজন দেখানো আছে। ধরো 8085 এর আরো বললাম না ভেরিয়েন্ট আছে, 8085, 8082, 8052, 8031 এরকম আছে, ঠিক আছে? তো এগুলার আবার এই যে প্রত্যেকটা জিনিসের আর কি তোমার এই যে কম্পারিজন একটা দেখানো আছে, ওগুলো জাস্ট একবার দেখে নিও। সো আমরা যেটা পড়বো ফাইনালি ওইটা তোমাকে মাথায় রাখতে হবে যে 80, ওইটার আসলে তোমার ডেফিনিশনটা কি, ওতে কি কি আছে। তো এই চ্যাপ্টারে আসলে সবই থিওরি। তো তোমরা একবার একবার অবশ্যই চ্যাপ্টারটা পড়ে দেখবা যে এখানে কি কি লেখা আছে। তো আমাদের আসলে তো মূলত আমাদের ল্যাবের ক্লাস নিয়ে স্যার একটু সমস্যা হইতেছিল স্যার। মানে ক্লাস, ল্যাবে হ্যাঁ স্যার বলো। অনেকগুলো এক্সাম হয়ে গেছে তো স্যার, কিন্তু অন্য কোনো কোর্সে এত বেশি এক্সাম হয় না, তো আমাদের একটু মানে অন্যগুলা পড়তে একটু সমস্যা হইতেছে স্যার, টাইমও কম স্যার। আর যদি এক্সাম গুলো না নেওয়া হয় তাহলে ভালো হতো। তোমাদের তো আর বেশি দিন নাইও, যে কদিন আমরা আছে এই কদিনে যে কটা ল্যাব পাবো সেগুলো তো ল্যাব করতে হবে। হ্যাঁ। তো স্যার এই বইয়ের কয়টা চ্যাপ্টার পড়াবেন স্যার? এটা এখনো দেখা যাক আমরা কয়টা ক্লাস পাই। আচ্ছা, এটা তোমরা যে যেটা বললা যে এই যে ল্যাব ল্যাব, তো ধরো আমরা থিওরি তো পড়ছি এখন, ওই চ্যাপ্টার গুলোই তোমাদের একটু ধরো যত যে পর্যন্ত হয়ে গেছে তারপর থেকে অল্প একটু অবশ্যই তোমরা দেখে আসবা। তোমাদেরকে তো আমি যে সুযোগ দেই, সুযোগ বলতে তোমাদেরকে বলাই আছে তোমরা বই খাতা সব নিয়ে আসো, নিয়ে এসে তারপরে করো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই হচ্ছে স্যার বিষয়। এখন যদি এইটুকু না পড়ো তাহলে আসলে হবে না। সবকিছু থাকবে এবং সেমিস্টার শেষের দিকে যখন চলে আসে তখন এরকমই প্রেশার থাকে, এবং এটাই স্যার প্রসেস, বইয়ের এটাই পিডিএফ অ্যালাউ সিস্টেম। করলে ভালো হইতো। না, বইয়ের পিডিএফ আনা যাবে না, আমি তো বলছি বই খাতা এগুলো নিয়ে আসা যাবে, কারণ পিডিএফ এর আড়ালে তুমি অন্য কিছু ব্যবহার করছো কিনা এটা তো আমি ট্রেস করতে পারবো না। এই কারণে আমি আসলে এটা তোমাদেরকে করতে দেবো না। ঠিক আছে, তুমি বই নিয়ে স্যার আসো। আমাদের তো অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে তো, আমাদের যেদিন ল্যাব থাকবে তার আগে একটু বলে দিলে ভালো হয় যে কোন টপিকস এর উপর ল্যাব নিবেন, তো আমরা ওইটা প্রিপারেশন নিয়ে আসলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমাদের কালকে কোন সেকশনের ল্যাব? বি সেকশনের স্যার। বি সেকশন। বি সেকশনের লাস্ট দিন তোমাদের কি করতে দেয়া ছিল? কোন জায়গা থেকে প্রবলেম ছিল? স্যার লেফট শিফট রাইট শিফট এগুলো থেকে প্রবলেম ছিল। আচ্ছা, তাহলে তার মানে হচ্ছে শিফট, আচ্ছা শিফট পর্যন্ত হয়ে গেছে, তার মানে রোটেশন বাকি আছে, তাই তো? তাহলে ধরো রোটেশন এবং রোটেশনের পরবর্তী তোমাদের চ্যাপ্টারে কি আছে? স্ট্যাক এবং প্রসিডিওর, তাই তো? তাহলে তোমরা এগুলো দেখে আসবা, যেটা বললাম, ঠিক আছে? স্যার তাহলে আমাদের তোমরা আমাদের এ সেকশনের তো অলরেডি 5টা ল্যাব নেওয়া হয়ে গেছে। তো আমাদের কি আর হবে, আমাদের তো 5টা হয়ে গেছে অলরেডি। এইগুলো নিয়ে না তোমাদের এত চিন্তা করার দরকার নাই, কোন সেকশনের কয়টা কি হলো না হলো, বুঝতে পারছো? এগুলা তো আসলে এগুলা নিয়ে আসলে তোমাদের জায়গা থেকে তোমাদের কথা বলাও ঠিক না, বুঝতে পারছো? কোন সেকশনের যে কয়টা ল্যাব হবে বা হবে না এটা তোমার কোর্স টিচার যা ভালো বুঝবে তাই করবে। এখন তোমরা যদি বলো এটা বেশি হয়েছে এটা কম হয়েছে তাহলে এটা হবে না, বুঝতে পারছো? যাদের কম হয়েছে তাদেরকে সেমিস্টারের শেষে নিয়ে নেওয়া হবে, সমস্যা কি? সমস্যা তো নাই। এটা তো কোর্স টিচারের মাথায় আছে, প্রতিদিন এসে এই কথা তো বলার দরকার নেই আমাদের বেশি আছে, আমরা 2-3 দিন বেশি ল্যাব করে বসে আছি। এটা খুবই অড লুকিং। স্যার আমাদের এ সেকশনে লাস্ট দিন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট নাম্বার বের করতে দিয়েছিলেন, তো পরের দিন আমাদের কি হ্যাঁ, করতে ওইটা হবে? ওইটা তোমাদের প্রসিডিওর দিয়ে করতে দেওয়া ছিল। ফাইন, তাহলে ওই যে পর্যন্ত ছিল তারপরের থেকে আবার হবে, সমস্যা কি? সমস্যা তো নাই। স্যার আমাদের ল্যাবের প্রজেক্টটা কবে জমা একটু বলে দিলে ভালো হতো। হ্যাঁ, আমরা এই যে আস্তে আস্তে এগুলা কমপ্লিট করে তোমাদের পরীক্ষার আগে প্রপোজাল নিয়ে নিব, প্রপোজাল নিয়ে তোমরা পরীক্ষার পরে এসে ওগুলা জমা দিবা, পরীক্ষার পরে তোমাদের ধরো তারপরে টাইম পাবা, তারপরে করে একটা ডেডলাইন নিয়ে ওর ভিতরে জমা দিবা।
আর অনেক বড় কিছু করতে পারবে না সেটা আমি বুঝতে পারছি, কারণ হচ্ছে সেই সময় নাই। এই কারণে আমরা ছোট প্রজেক্ট দিয়ে শেষ করব। আমরা প্রপোজাল নিব পরীক্ষার আগে, এই তোমাদের পরীক্ষা শুরুর আগে প্রপোজাল নিয়ে নিব। প্রপোজাল গুলা নিয়ে নিব, তারপরে প্রপোজাল সিলেক্ট করে রাখবো। পরবর্তীতে তোমরা হয়তো পরীক্ষার ভিতরেও যদি কাজ করতে চাও করলা, না করতে চাইলে পরীক্ষা শেষ করে তারপর শুরু করলা, যেটা করো। তারপর একটা ডেডলাইন দিয়ে আমরা প্রজেক্ট একদিন সাবমিট সাবমিট করে নিবো আর কি, সাবমিশনের একটা ডেট দিয়ে। তো আচ্ছা, তো এইগুলা নিয়ে আর কোনো কথা আছে তোমাদের? কিন্তু ওই যে যে বললা আসলে ঠিক আছে, এই যে তোমার এই সেকশনের বেশি হয়েছে না বি সেকশনের কম হয়েছে, এগুলা নিয়ে তোমাদের অত চিন্তা করার দরকার নাই। এগুলা যা হয়েছে এগুলা বন্ধের কারণে হয়েছে, বন্ধ কোনো একটা সেকশনে পড়ে গেছে, এখন এইটাতে তো কারো হাত নাই। এটা তো আসলে ইচ্ছাকৃত ভাবে করা হয় নাই। এই যে ধরো যে আহ, হয়তো বন্ধ পড়ে গেছে, এখন কি মানে কিছু তো করার নাই। কিন্তু এই যে যেভাবে তোমরা বলো, এই এই অ্যাপ্রোচটা খুবই খারাপ, যে আমাদের বেশি হয়ে গেছে আমাদের এখন বন্ধ করে দেন, মানে এগুলো কোনো কথা?